রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ পার্ট 4 ইংলিশে এসএলএসটি 2025 প্রস্তুতির এই পর্বে আমরা কভার করছি লেভেল 11-12 এর অন্তর্গত পোম রেপ অফ দ্য লক নিয়ে, যেখানে অলরেডি আমি রেপ অফ দ্য লকের উপরে 3টে ক্লাস করিয়েছি। যারা যারা সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তো সরাসরি টেক্সট আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও এসএলএসটি সংক্রান্ত ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচে জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, এবং সাবজেক্ট রিলেটেড সমস্ত নোটস ও প্র্যাকটিস সেটের পিডিএফ নিতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও এসএলএসটি সংক্রান্ত যে কোনো কোয়ারি বা সাবজেক্ট রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো দেখো, এর আগের ক্লাসে পার্ট 3-তে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান পর্যন্ত আমরা দেখেছিলাম যে পোপ এই কবিতাটির শুরুতেই এই কবিতার যে অনুপ্রেরণার উৎস জন ক্যারিলকে স্মরণ করেছেন, এবং বেলিন্ডার উদ্দেশ্যেও তিনি বলেছেন বেলিন্ডাও এই কবিতাটি পড়ে আনন্দ পাবে। এরপরে তিনি দেবীর উদ্দেশ্যে জানিয়েছেন যে কি অজানা কারণে একজন পুরুষ, একজন সম্ভ্রান্ত পুরুষ একজন সম্ভ্রান্ত নারীর লক কেটে ফেলে, বা একজন সম্ভ্রান্ত নারীও ঠিক কি কারণে একজন সম্ভ্রান্ত পুরুষকে প্রত্যাখ্যান করতে পারে, হয়তো এই কারণেই সেই পুরুষটি লকটা কেটেছিল। তো ঠিক কি কারণে এই ধরনের ছোটোখাটো জিনিস থেকে এত বড় একটা কলহ সৃষ্টি হয়, এবং এটার ঠিক পরেই তিনি তার যে রচিত এই মক এপিক সেটাতে প্রবেশ করেন, এবং তার যে মুখ্য ক্যারেক্টার বেলিন্ডা তার সম্পর্কে ডিটেইলসে বলেন যে বেলিন্ডা ঘুম থেকে উঠছে, সে একজন সেই সময়কার অভিজাত শ্রেণীর বাড়ির নারীরা বা বাড়ির মেয়েরা যেভাবে ঘুম থেকে উঠতো সেই দৃশ্যটা তিনি ব্যাখ্যা করেছেন, এবং সে যখন ঘুম থেকে উঠছে তার যে গার্ডিয়ান স্পিরিট সিলফ এরিয়েল তাকে তার স্বপ্নে দেখা দিয়ে তাকে আসন্ন বিপদ সম্পর্কে সচেতন করছে, এবং সেই সঙ্গে সে এই ধরনের রমণীরা মৃত্যুর পরে তাদের যে গুণাবলী অনুযায়ী কোন কোন ধরনের আত্মাতে পরিণত হয় সেই সমস্ত ডেসক্রিপশনও এখানে আমরা আলেকজান্ডার পোপের দ্বারা দেখতে পেয়েছি। এরপরে আমরা পার্ট 4-এ দেখব, দেখো, নো ফার্দার ইয়েট হুএভার ফেয়ার অ্যান্ড চেস্ট রিজেক্টস ম্যানকাইন্ড ইজ বাই সাম সেলফ এমব্রেসড। বলেছে নো ফার্দার ইয়েট। নো ফার্দার ইয়েট মানে আরো জানো, নো জানো, ফার্দার ইয়েট মানে আরো জেনে রাখো। হুএভার ফেয়ার, হুএভার মানে এনিবডি হু ইজ ফেয়ার অ্যান্ড চেস্ট, ফেয়ার মানে সুন্দর বা সুন্দরী, এবং চেস্ট মানে পবিত্র, মানে যৌনভাবে যে সংযোগী নয়, পবিত্র যে রয়েছে, যে ভার্জিন। রিজেক্টস ম্যানকাইন্ড, যারা কিনা ম্যানকাইন্ড মানে পুরুষ জাতিকে প্রত্যাখ্যান করেছে, বাই সাম সেলফ এমব্রেস, তারা কোনো এক শিল্পের দ্বারা আপন করে নেওয়া হয়। তাহলে আরো জেনে রাখো যে কন্যা সুন্দরী এবং পবিত্র, যদি সে পুরুষ জাতিকে প্রত্যাখ্যান করে তবে শিল্পরা তাকে আপন করে নেয়। এমব্রেস জড়িয়ে ধরা, গ্রহণ করা, আপন করে নেওয়া। শিল্প বাতাসের পরি বা হাওয়ার আত্মা। রিজেক্টস ম্যানকাইন্ড মানে পুরুষদের এড়িয়ে চলা বলতে এখানে বলা হয়েছে। সম্পর্ককে প্রত্যাখ্যান করা মানে যে মেয়েরা সুন্দরী, যারা কুমারী মানে যারা পুরুষের সংস্পর্শে আসেনি তাদেরকে এড়িয়ে চলে, শিল্পরা তাদেরকে আপন করে নেয়। ফর স্পিরিটস ফ্রি ফ্রম মর্টাল লজ, কারণ আত্মারা ফ্রি ফ্রম মর্টাল লজ, মুক্ত কোথা থেকে? এই মানবিক নিয়ম কানুন থেকে। মর্টাল মানবিক নিয়ম কানুন, লজ উইথ ইজ সহজেই বা অনায়াসেই, কারণ এই যে সেলফরা এরা কিন্তু মানুষের এই নিয়ম কানুন থেকে মুক্ত, সহজেই মুক্ত। অ্যাজিউম হোয়াট সেক্সেস অ্যান্ড হোয়াট শেপস দে প্লিজ, এবং তারা অ্যাজিউম মানে ধারণ করা বা গ্রহণ করা, হোয়াট সেক্সেস যে কোনো লিঙ্গ, হোয়াট শেপস যে কোনো আকার, দে প্লিজ তারা যেটা চায়। তাহলে বলা হয়েছে যে এই হাওয়ার আত্মারা, এই বাতাসের স্পিরিটরা এরা কিন্তু মানুষের এই ধরনের নিয়ম কানুন থেকে সহজেই মুক্ত, এবং এরা নিজেদের ইচ্ছে মতো জেন্ডার এবং ইচ্ছে মতো আকার ধারণ করতে পারে। তাহলে এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে কবি বলছেন যে কোনো সুন্দরী নারী এবং পবিত্র যদি তিনি হয়ে থাকেন, এবং ইচ্ছাকৃতভাবে তিনি যদি পুরুষদেরকে মানে বিবাহকে বা কোর্টশিপকে এইসবকে এড়িয়ে চলেন, ভার্জিন থাকেন, তবে তিনি সিল্ফ নামের এক ধরনের অতিপ্রাকৃত আত্মা মানে এই ধরনের আত্মার দ্বারা তারা আপন করে নেওয়া হন, মানে তারা এই ধরনের আত্মার বা এই ধরনের স্পিরিটের আপন হয়ে যায়, মানে সেই আত্মারা তাদেরকে আপন করে নেয়, তাদেরকে রক্ষার দায়িত্ব নিয়ে নেয়। কারণ সিল্ফরা বাতাসের আত্মা,
এরা মানবিক শরীর বা লিঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়, এরা এই সীমাবদ্ধতা ছাড়াই ইচ্ছা মতো নারী বা পুরুষের রূপ ধারণ করতে পারে। তারা এমনকি নারীকে ভালোবাসার জন্য, রক্ষা করার জন্যও তাদেরকে বন্ধনে জড়িয়ে ফেলতে পারে। তাই বলা হয়েছে হোয়াট গার্ডস দ্য পিউরিটি অফ মেল্টিং মেড। হোয়াট গার্ডস কি রক্ষা করে, দ্য পিউরিটি পবিত্রতা, মেল্টিং মেডস মানে মেড মানে কুমারী মেয়ে, মেল্টিং মানে গলে যাওয়া, এখানে আবেগে বা প্রেমে গলে যাওয়া যুবতীর কথা বলা হয়েছে, বা কোমলমতি সেই ধরনের কুমারীর কথা বলা হয়েছে। বলা হচ্ছে যে কোমল হৃদয় থাকা সেই সমস্ত কুমারীদের কে রক্ষা করে, তাদের পবিত্রতাকে কে রক্ষা করে। ইন কোর্টলি বলস, বলস হচ্ছে সেই পার্টি, জাঁকজমকপূর্ণ নাচের অনুষ্ঠান, কোর্টলি রাজকীয়। তাহলে ইন কোর্টলি বল সেই রাজকীয় নৃত্যানুষ্ঠানে বা সামাজিক নাচের অনুষ্ঠানে। অ্যান্ড মিডনাইট মাস্কুরেড মানে সেই মধ্যরাত্রের, মাস্ক মানে সেই মুখোশধারী পার্টি বা উৎসবে। ধনী পরিবারগুলিতে এই ধরনের মধ্যরাত্রির উৎসব বা পার্টি আয়োজন করা হতো, কোর্টলি বলসে তারা যেত। তো ওই সমস্ত অনুষ্ঠানে, পার্টিতে, উৎসবে এই মেল্টিং মেডদের মানে যাদের হৃদয় অতি কোমল, এই সমস্ত মেডদেরকে, তাদের পবিত্রতাকে কে রক্ষা করে, মানে পুরুষদের হাত থেকে তাদেরকে কে বাঁচায়। সেভ ফ্রম দ্য ট্রিয়েচারাস ফ্রেন্ড দ্য ডার্লিং স্পার্ক। সেভ রক্ষা করে, ফ্রম দ্য ট্রিয়েচারাস ফ্রেন্ড বিশ্বাসঘাতক বন্ধু, দ্য ডেয়ারিং স্পার্ক। ডেয়ারিং স্পার্ক বলতে সাহসী যুবক, মানে প্রেমের সাহসী এবং আগ্রাসী ব্যক্তি, তাদের থেকে এই মেল্টিং মেডদেরকে কে রক্ষা করে। ট্রিয়েচারাস ফ্রেন্ড মানে ওই ছেলে বন্ধুরা যারা বিশ্বাসঘাতকতা করে এই মেডদের সাথে বন্ধু হিসেবে নিয়ে যায়, সেখানে নিয়ে গিয়ে তাদের গোপন অভিসন্ধি পূরণ করার চেষ্টা করে, তাদের ভার্জিনিটি লুজ করার চেষ্টা করে। ডেয়ারিং স্পার্ক সেই প্রেমে সাহসী যুবকরা যারা প্রেম নিবেদন করে এবং প্রেমের মাধ্যমে তাদের সেই ডিজায়ার পূরণ করার চেষ্টা করে, সেই নারীর পবিত্রতা হরণ করার চেষ্টা করে। তো সেই সমস্ত ট্রিয়েচারাস ফ্রেন্ড এবং ডেয়ারিং স্পার্ক থেকে ওই মধ্যরাত্রের পার্টি, উৎসব, নৃত্যানুষ্ঠানে ওই মেল্টিং মেয়েদেরকে কে রক্ষা করে। দ্য গ্ল্যান্স বাই ডে, দ্য হুইসপার ইন দ্য ডার্ক। দ্য গ্ল্যান্স বাই ডে মানে দিনের সময়ের প্রেমময় দৃষ্টি, গ্ল্যান্স এক ঝলক দৃষ্টি, বাই ডে দিনের সময়। দ্য হুইসপার মানে ফিসফিসানি, ইন দ্য ডার্ক মানে অন্ধকারে গোপন কণ্ঠে প্রেমের প্রস্তাব বা প্রলোভন। তাহলে যারা দিনের বেলায় প্রেমময় দৃষ্টি দেয় এবং অন্ধকারে, রাতের অন্ধকারে গোপনে প্রেমের প্রস্তাব বা প্রলোভন দেখায়। when kind occasion prompts their warm desire, যখন সুবিধাজনক সুযোগ তাদের উষ্ণ আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে। কাইন্ড ওকেশন অনুকূল সুযোগ, ওকেশন সুযোগ, কাইন্ড অনুকূল, এখানে প্রম্পটস মানে উদ্দীপিত করে, উৎসাহ দেয় বা জাগিয়ে তোলে। দেয়ার ওয়ার্ম ডিজায়ার, ওয়ার্ম মানে সেই উষ্ণ, ডিজায়ার মানে কামনা, মানে প্রেমের সেই গোপন শারীরিক আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে এখানে, সেই ডিজায়ারের কথা বলা হয়েছে। তাহলে দিনের বেলায় প্রেমের দৃষ্টি এবং রাতের অন্ধকারে সেই প্রেমের প্রস্তাব বা প্রলোভন, যেটা কিনা তাদেরকে এই মিডনাইট পার্টিগুলোতে একদম অনুকূল সুযোগ দেয় এবং উদ্দীপিত করে তোলে, তাদের ভেতরকার সেই সমস্ত ডিজায়ার, আকাঙ্ক্ষা, সেই ফিজিক্যাল ইন্টিমেসির আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। তখন সেই সমস্ত ট্রিয়েচারাস ফ্রেন্ড এবং সেই সমস্ত সাহসী যুবকরা যারা প্রেমে খুবই আগ্রাসী হয়ে ওঠে, তাদের হাত থেকে এই কোমলমতি মেয়েদেরকে কে রক্ষা করে। when music softens and when dancing fires, when music softens মানে সঙ্গীত যখন মনকে কোমল করে তোলে, and when dancing fires এবং নৃত্য যখন উত্তেজনা এবং আবেগ জাগিয়ে তোলে। তাহলে সেই মধ্যরাত্রের দিকে মিউজিক মনকে একদম নরম করে দিচ্ছে, দুর্বল করে দিচ্ছে, এবং ডান্সটা সেই মনের আকাঙ্ক্ষা, ডিজায়ারগুলোকে, সেই ফায়ারগুলোকে জাগিয়ে তুলছে। মানে যখন সেই মধ্যরাত্রে সেই সমস্ত উৎসব অনুষ্ঠানে যখন মিউজিকগুলো মানুষের মনকে দুর্বল করে দেয় এবং এই ডান্সের ফলে তার ভেতরের যে ডিজায়ার, সেই উষ্ণতা, সেই আগুন জেগে ওঠে, তখন সেই সমস্ত পুরুষদের হাত থেকে এই কোমলমতি নারীদের কে রক্ষা করে। মানে এই অংশে আমরা দেখতে পেলাম ব্যঙ্গাত্মকভাবে আলেকজান্ডার পোপ প্রশ্ন তুলেছেন, যখন কোনো কুমারী সৌন্দর্যে ও আবেগে গলে পড়ে, সে যখন ওই রাজকীয় নাচের আসরে বা রাতের ছদ্মবেশের উৎসবে অংশ নিতে যায়, সেখানে বিশ্বাসঘাতক কিছু দুঃসাহসী প্রেমিক থাকে যারা দিনের বেলায় প্রেমের একটা গ্ল্যান্স মানে একটা প্রেমের চাউনি দেয় এবং রাতের বেলায় তারা ফিসফিস কথাবার্তা বলে প্রলুব্ধ করে। তাদের হাত থেকে কে রক্ষা করে ওই জায়গাগুলিতে ওই মেয়েগুলির পবিত্রতা হরণ করা থেকে? সেই সময় যখন সঙ্গীত হৃদয়কে কোমল করে তোলে আর নাচের আবেগ উস্কে দেয় সেই কুমারীদের
পবিত্রতা বা সতীত্বতা নষ্ট হওয়াতে, তখন তাদের ওই পবিত্রতা ওই সতীত্ব রক্ষা করে কে? পরে কবি এই প্রশ্নের উত্তর দেন যে সতীত্ব বা পবিত্রতা তাদের রক্ষা করে সেই সময় সেই শিল্পরাই কিন্তু এই কুমারীদেরকে রক্ষা করে। কারণ যখন এই কুমারী মেয়ের মন প্রেমে গলে যায়, সমাজে সে নাচের অনুষ্ঠানগুলোতে যায় এবং মুখোশ উৎসবে অংশ নেয়, তখন তার চারপাশে সেই সমস্ত প্রেমিকরা, সেই লুকিয়ে থাকা প্রেমিকরা, সেই বন্ধুরা, বিশ্বাসঘাতক বন্ধুরা তাদের প্রেমের দৃষ্টি আর গোপন কথায় তাকে তাদের প্রেমের জালে জড়িয়ে ফেলে তাদের সেই ডিজায়ার পূরণ করার চেষ্টা করে। তখন সেই আবেগ এবং আকাঙ্ক্ষার মুহূর্তে কে ওই মেয়েদের পবিত্রতা রক্ষা করে? উত্তরে কবি পরে বলেছেন যে শিল্পরাই কিন্তু রক্ষা করে। এরপরে দেখো, ইটস বাট দেয়ার সেলফ, এখানেই বলা হয়েছে যে ইট ইজ বাট কেবল শুধুই, দেয়ার সেলফ তাদের সেই হাওয়ার আত্মারা, দেয়ার মানে কুমারীদের, সেই মেয়েদের, সিলফরা দ্য ওয়াইজ সেলেস্টিয়াল নো, ওয়াইজ জ্ঞানী, সেলেস্টিয়াল মানে স্বর্গীয় বা দেবতারা, নো জানেন। তাহলে সেই জ্ঞানী স্বর্গীয় আত্মারা বা সত্তারা কিন্তু জানে যে কেউ রক্ষা করে না, বরং রক্ষা করে তাদের সেলফ, সেই কুমারী মেয়েদের সেলফ মানে হাওয়ার আত্মা সমূহ যারা তাকে আপন করে তার রক্ষার দায়িত্ব নেয়, তারাই কিন্তু রক্ষা করে। এটা কিন্তু স্বর্গীয় আত্মারা জান। দো অনার ইজ দ্য ওয়ার্ড উইথ মেন বিলো, যদিও অনার সম্মান ইজ দ্য ওয়ার্ড শব্দ বা পরিভাষা উইথ মেন বিলো বলতে পৃথিবীতে মানে নিচের পৃথিবীতে বসবাসকারী মানুষ, মানে এখানে সেলেস্টিয়াল বলা হয়েছে স্বর্গীয়, তারা স্বর্গে থাকছে, তাহলে মেন কোথায় থাকছে? নিচে পৃথিবীতে মর্তে, তাই বলা হচ্ছে বিলো। তাহলে বলা হচ্ছে পৃথিবীতে বসবাসকারী মানুষ মানে আমরা এটাকে কি বলে জানি? সম্মান। অর্থাৎ যেটা স্বর্গের দৃষ্টিতে সিলফদের কাজ, মানুষ সেটাকে ভুল করে মেয়েদের সতীত্ব বা সম্মান হিসেবে ব্যাখ্যা করে। মানে ওই যে ওই মুহূর্তগুলোতে নিজের সতীত্বতা, নিজের পবিত্রতা রক্ষা করতে যে নৈতিকতা বা সংযম মেয়েটির মধ্যে থাকে, তার ফলে সে তার সতীত্ব, তার পবিত্রতা কোনো কিছুই হারায় না, সেটা তার ধরা থাকে। সেই যে সম্মান, সেটাকে আমরা বলি অনার, সেই যে সতীত্বের রক্ষা, সেটাকে আমরা সম্মান বলি পৃথিবীর মানুষেরা। কিন্তু জ্ঞানী স্বর্গীয় আত্মারা জানে যে সেটা একমাত্র পসিবল হয়েছে ওই সিলভরা সেই মুহূর্তে তাদেরকে রক্ষা করেছিল বলেই, তারা রক্ষা করেছিল বলেই সেই মেয়েটি ভুল পথে পরিচালিত হয়নি তার প্রেমিক বা তার ওই বিশ্বাসঘাতক বন্ধুদের সাথে ওই ধরনের পার্টিতে, ওই ধরনের মুখোশধারী পার্টিতে, ওই ধরনের নৃত্যানুষ্ঠানে তারা তাদের পবিত্রতা হারায়নি, কারণ সিলভরা তাকে গার্ড করেছিল। স্বর্গীয় আত্মারা এটা দেখতে পায়, কিন্তু আমরা মানুষ দেখতে পাই না, ফলে এটাকে আমরা তার সম্মান বেঁচে গেছে এটা বলি। কিন্তু সেই সম্মান বাঁচানোর জন্য সেই পরিস্থিতিতে নিজের আবেগকে কন্ট্রোল করা, নৈতিকতা বজায় রাখা, যৌন সংযম সেটা থেকে নিজেকে পবিত্র রাখা, এটা কিন্তু করেছে সেই সিলফরা। তাই বলা হয়েছে স্বর্গীয় সত্তারা জানে এটা সবই সিলফদের কাজ, কিন্তু মানুষ এই কাজকে সম্মান বলে। তারা ভাবে মেয়েটি নিজেই তার নৈতিকতা রক্ষা করেছে। Some nymphs there are too conscious of their face. Some nymphs মানে অপ্সরা, এখানে রূপসী নারীদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে nymphs। তাহলে বলা হচ্ছে কিছু রূপসী নারীরা আর দেয়ার আছে টু কনসিয়াস অফ দেয়ার ফেস, তারা তাদের ওই যে মুখমণ্ডল বা সৌন্দর্য নিয়ে টু কনসিয়াস অত্যধিক সচেতন। মানে কিছু রূপসী নারী আছে তারা তাদের যে সৌন্দর্য নিয়ে অত্যধিক সচেতন। ফর লাইফ প্রিডেস্টাইন্ড টু দ্য গ্নোমস এমব্রেস, ফর লাইফ মানে আজীবনের জন্য, প্রিডেস্টাইন্ড পূর্ব নির্ধারিত, টু দ্য গ্নোমস হচ্ছে সেই মাটির আত্মারা, কবিতায় যারা ভোগবাদী। পার্ট 3-তে বলেছিলাম যে সমস্ত নারীরা ভোগে বিশ্বাস করে, বস্তুগত টান থাকে যাদের, তারা মৃত্যুর পরে সেই গ্নোমস বা মাটির আত্মাতে তাদের উপাদান মিলিত হয়, তারা সেই মাটির আত্মাতে পরিণত হয়। আর এমব্রেস মানে আলিঙ্গন, সংস্পর্শ। তার মানে বলা হয়েছে যে কিছু নারী তাদের নিজেদের সৌন্দর্য নিয়ে এতটাই অহংকারী বা এতটাই আত্মকেন্দ্রিক যে সেটাই তাদের নিয়তি নির্ধারণ করে, কারণ তারা ঠিক নিয়তি অনুযায়ী তাদের ওই সৌন্দর্যের অহংকার আত্মকেন্দ্রিকতার গুণ অনুযায়ী মৃত্যুর পরেও মাটির আত্মাতে পরিণত হয়। এই মেয়েরা এতটাই বস্তুগত, এতটাই রূপ অহংকারী যে তারা আধ্যাত্মিক সিলফ মানে এই হাওয়ার বা বাতাসের পরি হয়ে উঠতে পারে না, বরং তারা মাটির আত্মা গ্নোম এতে রূপান্তরিত হয়। গ্নোম ওদের আকর্ষণ করে কারণ এরা নিচু মানসিকতা এবং ভোগে আসক্ত, তাই এদের শরীরের উপাদান মৃত্যুর পরে গ্নোম মাটির আত্মাতে পরিণত হয়। এর আগে পার্ট 3-তে বলেছিলাম কোন ধরনের নারীরা কিসে পরিণত হয় মৃত্যুর পরে। দিস সোয়েল দেয়ার প্রসপেক্টস অ্যান্ড এক্সাল্ট দেয়ার প্রাইড হোয়েন অফার্স আর ডিসডেইনড অ্যান্ড লাভ ডিনাইড।
বলেছে দিস সোয়েল, সোয়েল মানে ফোলানো বা বাড়ানো, দেয়ার প্রসপেক্টস মানে প্রত্যাশা বা ভবিষ্যতের আশা, অ্যান্ড এক্সাল্টস দেয়ার প্রাইড, এক্সাল্ট মানে হচ্ছে উঁচু করা বা মহিমান্বিত করা, প্রাইড মানে গর্ব বা অহংকার। বলছে এরা প্রেমে বিনয়ী নয়, বরং এরা নিজেদেরকে এতটা সুন্দরী ভাবে যে সুন্দরী জেনে আরো বেশি দাবি করে, নিজেদেরকে বড় কিছু মনে করে এরা সবসময়। তাই বলছে দিস সোয়েলস, এই সমস্ত জিনিসগুলো এদেরকে, কোনগুলো? তাদের এই রূপের অহংকার, আমরা যে খুব সুন্দরী, এই যে ভাবনাগুলো তাদেরকে একদম ফুলিয়ে ফাঁপিয়ে তোলে, দেয়ার প্রসপেক্টস তাদের প্রত্যাশাগুলোকে, তাদের ভবিষ্যতের আশাগুলোকে, অ্যান্ড এক্সাল্টস দেয়ার প্রাইড তাদের অহংকার বা গর্বকে একদম উঁচু জায়গায় নিয়ে চলে যায়, মহিমান্বিত করে। মানে এরা এতটাই অহংকারী হয়ে ওঠে, নিজেদেরকে এতটাই সুন্দর জেনে এরা এতটাই বেশি অহংকারী হয়ে ওঠে যে এরা ভাবে এদের জন্য আরো বড় কিছু রয়েছে, এরা আরো বেশি দাবি করে। এরা প্রেমের প্রতি বিনয়ী, নম্র হতে পারে না। দেন গে আইডিয়াস ক্রাউড দ্য ভ্যাকেন্ট ব্রেইন হোয়েন অফার্স, যখন তারা প্রেমের প্রস্তাব পায়, আর ডিসডেইন মানে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা। তাহলে যখন তারা প্রেমের প্রস্তাব পায় তার প্রতি তারা মোটেও বিনয়ী হয় না, নিজেদেরকে এতটাই সুন্দর মনে করে সেটাকে তারা প্রত্যাখ্যান করে দেয়। অ্যান্ড লাভ ডিনাইড, ভালোবাসাকে তারা অস্বীকার করে। মানে এরা নিজেদের সৌন্দর্য নিয়ে এতটাই বেশি আত্মমগ্ন ও অহংকারী যে তাদের কাছে ভালোবাসা নিবেদনকারী পুরুষরা প্রত্যাখ্যিত হয়, এবং এরাই ভবিষ্যতে ওই গ্নোমে পরিণত হয়। এরা সেই আত্মা হয় যারা ধন, গর্ব, বস্তুগত আকাঙ্ক্ষা দ্বারা চালিত হয়। প্রেমের প্রস্তাবকে এরা অস্বীকার করে দেয়, ভালোবাসাকে এরা তুচ্ছ মনে করে এরা তার চেয়ে অনেক বেশি কিছু পাওয়ার যোগ্য। এই অহংকারেই তাদের পতন হয় এবং তারা মৃত্যুর পরে ওই মাটির আত্মাতে পরিণত হয়। দেন গে আইডিয়াস ক্রাউড দ্য ভ্যাকেন্ট ব্রেইন, গে আইডিয়াস মানে আনন্দদায়ক বিলাসী কল্পনা, ক্রাউড মানে ভিড় করা বা দখল করা, ভ্যাকেন্ট ব্রেইন ফাঁকা মস্তিষ্ক মানে যাদের মাথায় বাস্তব চিন্তা বা জ্ঞান নেই, সবসময় তো ওই অহংকারী পুরে রয়েছে তাদের মাথায়। তাই বলা হয়েছে তখন ফাঁকা মস্তিষ্কে আনন্দময় কল্পনা ভিড় জমায়, গে আইডিয়াস আনন্দময় কল্পনা ভিড় জমায় ফাঁকা মস্তিষ্কে। হোয়াইল পিয়ার্স দ্য ডিউকস অ্যান্ড অল দেয়ার সুইপিং ট্রেইন, হোয়াইল পিয়ার্স বলতে ব্রিটিশ আভিজাত শ্রেণীর সদস্য, যেমন লর্ড, আল এরা, অ্যান্ড ডিউকও হচ্ছে উচ্চপদস্থ রাজকীয় ব্যক্তি, অ্যান্ড অল দেয়ার সুইপিং ট্রেইন। এই যে সুইপিং ট্রেইন এই কথাটা এখানে এই ধরনেরই আরো বড় প্রতাপশালী মানুষদের কথা বলা হয়েছে, পরপর এই ধরনেরই মানুষদের কথা বলা হয়েছে, এই ধরনের অনুসারীদের দল, এই ধরনের জাঁকজমক অভিজাত শ্রেণীর পুরুষদের একসাথে বলা হয়েছে অল দেয়ার সুইপিং ট্রেইন, মানে এই ধরনের মানুষেরা। অ্যান্ড গার্টার্স অ্যান্ড স্টার্স অ্যান্ড করোনেটস অ্যাপিয়ার। গার্টার বলতে অফিসার অফ দ্য গার্টার, এটা এক ধরনের রাজকীয় সম্মান। স্টার হচ্ছে পদক বা রাজ চিহ্ন। করোনেটস মানে ছোট মুকুট, অভিজাতদের পরিধেয়। তো বলা হচ্ছে এই মেয়েরা কল্পনায় ভাবে যে তারা এই সমস্ত ধনী অভিজাত পুরুষদের সঙ্গে জড়িয়ে থাকবে, কাদের সাথে? পিয়ার্সদের সাথে, ডিউকসদের সাথে, এবং এই সমস্ত ধনী অভিজাত পুরুষদের সাথে। এবং তাদের প্রেম শুধু প্রেম নয়, বরং রাজকীয় সম্মান এবং উচ্চ পদ অর্জনের স্বপ্ন দেখে। গার্টার, স্টার এবং করোনেটস অ্যাপিয়ার মানে তাদের কল্পনায় ফুটে ওঠে রাজচিহ্ন, উপাধি, মুকুট, এই সমস্ত কিছু ফুটে ওঠে। অ্যান্ড ইন সফট সাউন্ডস ইয়োর গ্রেস স্যালিউটস দেয়ার ইয়ার, আর কোমল কণ্ঠে ইয়োর গ্রেস মানে আপনার মহিমা শব্দটি তাদের কানে যেন প্রতিধ্বনিত হয়। মানে এই মেয়েরা এমন কল্পনা করে যেন অভিজাত সমাজ তাদেরকে মহিমা বা ইয়োর গ্রেস বলে সম্বোধন করছে। তারা নিজেদেরকে এত পরিমাণ উচ্চবিত্ত হিসেবে কল্পনা করতে শুরু করে। কেন? তাদের ওই অহংকার, রূপের অহংকারের কারণে। ডিউক বা ডাচেসদেরকে সম্বোধনের রীতিসম্মত ভাষা এটা। স্যালিউট সম্ভাষণ বা অভিবাদন, আর দেয়ার ইয়ার তাদের কান, মানে তাদের কানে বাজতে থাকে অভিজাত সমাজ যেন তাদেরকে মহিমা বলে সম্বোধন করছে, নিজেদেরকে এতটাই উচ্চবৃত্ত মনে করে। মানে এই অংশে পোপ ব্যঙ্গ করে বলেছেন যে কিছু নারীর মস্তিষ্ক এতটাই বাস্তববোধ শূন্য যে তারা শুধু ধন, সম্পদ, উপাধি, সমাজের মর্যাদা এগুলো পাওয়ারই স্বপ্ন দেখে। তাদের মনে শুধু ডিউক, লর্ড, পদক, মুকুট, অভিজাত উপকরণ এই সমস্ত কিছুরই কল্পনা চলে। তারা স্বপ্ন দেখে যে কেউ একদিন তাদের ইয়োর গ্রেস বলে সম্মান জানাবে, সমাজে তাদের রাজকীয় মর্যাদা আসীন হবে। এতটাই নিজেদেরকে অহংকারী ভাবে কিছু কিছু মেয়ে বা কিছু কিছু নারী। তাহলে অভিজাত সম্প্রদায়ের নারীদের প্রতি একটা ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন তিনি। ইট ইজ দিস দ্যাট আর্লি টেইন্ট দ্য ফিমেল সোল, ইনস্ট্রাক্ট দ্য আইজ অফ ইয়াং ককেটিস টু রোল। তো বলছে ইট ইজ দিস, এগুলোই, দ্যাট আর্লি টেইন্ট মানে অল্প বয়সের দাগ বা অল্প বয়সে যেগুলো মনে কলুষতা এনে দেয়, টেইন্ট ছাপ ফেলে দেয়, দ্য ফিমেল সোল নারীর আত্মা বা মানসিক গঠন। মানে পোপ বলছেন ছোটবেলা থেকে মেয়েরা এমন কৃত্রিম ও রোমান্টিক সামাজিক আচরণে প্রভাবিত হয়ে পড়ে, মানে তারা নিজেদেরকে
অনেক বড় কিছু মনে করে, অনেক রাজকীয় উচ্চ পদমর্যাদা সম্পন্ন মনে করে, ভাবে সমাজ তাদেরকে ইওর গ্রেস বলে ডাকবে। তারা অনেক উঁচু উঁচু র্যাঙ্কের মানুষদের যোগ্য বলে নিজেদেরকে মনে করে, গাটার স্টার্স করনেটসের যোগ্য বলে নিজেদেরকে মনে করে। ইনস্ট্রাক্ট দ্য আইজ অফ ইয়াং ককেটিস টু রোল। ইনস্ট্রাক্ট শিক্ষা দেয় বা শেখায়, দ্য আইজ চোখ অফ ইয়াং ককেটিস। ইয়াং ককেটিস মানে তরুণী নারীরা, সেই সমস্ত নারীরা যারা ইচ্ছাকৃতভাবে আকর্ষণ জাগাতে চায়, মানে ফ্লার্টিয়াস উইমেনরা, ফ্লার্টিয়াস গার্লরা, সেই সমস্ত মেয়েরা যারা ইচ্ছে করে ফ্লার্ট করে ছেলেদের সাথে, তাদের প্রেমের জালে জড়াতে চায়, বস্তুগত লোভের আকাঙ্ক্ষায় উচ্চ পদস্থ উচ্চ মর্যাদা সম্পন্ন ছেলেদের সাথে যারা ফ্লার্ট করে, তাদেরকে প্রেমের জালে জড়াতে চায়, তাদেরকে ইয়াং ককেটিস বলছে। টু রোল মানে আইজ, তাদের সেই প্রেমময় প্রলোভনমূলক ভঙ্গিতে চোখ বাঁকায়, চোখ পাকায় বা চোখ ঘোরায়। মানে মেয়েদের খুব অল্প বয়সেই শেখানো হয় কিভাবে প্রেমের ভঙ্গি করতে হয়, কিভাবে প্রেমের ভঙ্গি করে চোখের চাউনি দিয়ে, চোখের আচরণে তাদের ইচ্ছে মতো সেই উচ্চ পদস্থ মানুষদেরকে তাদের প্রেমের জালে জড়াতে হয়, যাতে করে সে কিন্তু ওই জায়গাটাতে বিরাজ করতে পারে। টিচ ইনফ্যান্ট চিক্স আ বিডেন ব্লাস টু নো অ্যান্ড লিটল হার্টস টু ফ্লাটার অ্যাট আ ভিউ। তো বলছে টিচ ইনফ্যান্ট চিক্স, ইনফ্যান্ট মানে শিশু, চিক্স গাল, তাহলে শিশুর কোমল গাল, আ বিডেন ব্লাস, বিডেন নির্দেশিত বা শেখানো, ব্লাশ লজ্জা মানে যেটা স্বাভাবিক নয়, যেটা শুধুমাত্র অভিনয়, মানে কারণ ওটা শেখানো, ওটা ন্যাচারাল নয়। টু নো বুঝতে বা প্রকাশ করা, তাহলে বলা হচ্ছে এমন কি ছোট মেয়েদেরও শেখানো হয় কিভাবে লজ্জাবতী দেখাতে হয় নিজেকে, সেটা কিন্তু স্বাভাবিক নয়, কারণ সমাজ তাকে সেটা শেখাচ্ছে, তাহলে স্বাভাবিক লজ্জাবোধ ওটা নয়। অ্যান্ড লিটল হার্টস এবং ছোট্ট হৃদয়গুলি, টু ফ্লাটার, ফ্লাটার মানে কাঁপা বা উতলা হওয়া বা উত্তেজিত হওয়া, অ্যাট আ ভিউ, ভিউ মানে বলেছিলাম সুদর্শন, ফ্যাশন প্রিয় যুবক, সেই রোম্যান্টিক সুদর্শন ফ্যাশন প্রিয় যুবকদেরকে বলা হয় ভিউ। তো পোপ এখানে বলেছেন ছোট মেয়েদের মনকেও এমনভাবে গঠন করা হয় যেন তারা কোনো সুন্দর পুরুষ দেখলেই প্রেমে পড়ে বা উত্তেজিত হয়ে পড়ে। মানে পোপ এখানে ব্যঙ্গ করে বলেছেন নারী সত্তাকে সমাজ ছোটবেলা থেকেই এমনভাবে তৈরি করে তোলে, এমনভাবে কৃত্রিম তৈরি করে তোলে যে তাদের মধ্যে যে ভালোবাসা, লজ্জা এবং আকর্ষণ থাকে তা সম্পূর্ণ কৃত্রিম, শেখানোর মাধ্যমে সেগুলো এসেছে, সেগুলো তাদের প্রকৃতিগত নয়, ন্যাচারাল নয়, বরং শেখানো আচরণে তারা সেই সমস্ত ফ্লার্ট করে, সেই সমস্ত চোখ পাকানোর ভঙ্গি করে, কৃত্রিম লজ্জা প্রদর্শন করে, আর সুদর্শন যুবক দেখলেই তো তারা এই ধরনের উত্তেজিত হয়ে পড়ে। তো নারী পুরুষ সম্পর্ক এবং সমাজের লালন পালনের একটা ব্যঙ্গাত্মক চিত্র এখানে তিনি তুলে ধরেছেন বা ব্যাখ্যা করেছেন, যেখানে তিনি বোঝাতে চাইছেন এই সমস্ত কিছু কিন্তু জন্মগত নয়, এটা শেখানো হচ্ছে। Often when the world imagine women stray, the self through mystic mage guide their way. Often প্রায়ই when the world imagine সমাজ বা লোকজন ভাবে women stray নারীরা পথভ্রষ্ট হয়েছে বা অন্যায় পথে যাচ্ছে, মানে পোপ বলছেন যখন মানুষ মনে করে নারীরা ভুল পথে হাঁটছে, যেমন ওই প্রেম, ফ্যাশন, আনন্দে বিভোর হওয়া, এই সমস্ত ঘটনা দেখে যখন মনে করে নারীরা ভুল পথে হাঁটছে, তখন কিন্তু প্রকৃত ঘটনা অন্যরকম। দ্য সিল্পস থ্রু মিস্টিক মেজ, সিল্পস এই হাওয়ার আত্মারা, মিস্টিক মেজ রহস্যময় গোলক ধাঁধা, মেজ মানে হচ্ছে গোলক ধাঁধা, রহস্যময় গোলক ধাঁধা পথ, গাইড দেয়ার ওয়ে তাদের পথ নির্দেশ করে বা চালনা করে। মানে এসব বিচরণ বা আচরণ আসলে নারীদের নিজস্ব নয়, তো সমাজ মনে করছে তারা বিপথে পরিচালিত হচ্ছে, মানে এই যে পুরুষদের প্রতি আকর্ষিত হয়ে যাওয়া, চোখ পাকানো, এই সমস্ত কিছু, কিন্তু সমাজ যেখানে বলছে এটাকে বিপথে চলে যাচ্ছে, এটা আসলে কিন্তু অন্য, কারণ এটা সে নিজে করছে না, শিল্পরাই তাকে দিয়ে এটা করাচ্ছে, শিল্পরাই তাদের রহস্যময় পথে, এই ধরনের রহস্যময় পথে পরিচালিত করছে, মানে এই ধরনের কাজ তো শিল্পদের দ্বারাই তারা করছে, শিল্পরাই করাচ্ছে এটা। থ্রু অল দ্য গিডি সার্কেল দে পারসিউ অ্যান্ড ওল্ড ইম্পার্টিনেন্স এক্সপেল বাই নিউ। থ্রু অল দ্য গিডি সার্কেল, তো বলা হচ্ছে থ্রু গিডি সার্কেল, গিডি সার্কেল মানে মাতাল ঘূর্ণিঝড়ের মতো সামাজিক সেই জীবনচক্র, মানে এখানে উচ্চবিত্ত, ফ্যাশন, রোমান্স, চঞ্চলতা, এই সমস্ত কিছুকে বোঝানো হচ্ছে। এটা যেন একটা সার্কেলের আকারে, চক্রাকারে ঘুরছে। দে পারসিউ, এবং এটাকে সেই সমস্ত মহিলারা অনুসরণ করছে, এটার ভেতরেই তারা চলছে, এটার ভেতরেই তাদেরকে চালিয়ে যাওয়া হচ্ছে। নারীরা সমাজের এক ঘূর্ণায়মান ফ্যাশন ভিত্তিক হালকা প্রেমময় জীবনের বৃত্তেই যেন ঘুরছে, এটা থেমে যাচ্ছে না, এই বৃত্তটা ঘুরেই চলেছে এবং নারীরাও এই ঘূর্ণায়মান বৃত্তে ঘুরছে, মানে এটা একটা ইটার্নাল। অ্যান্ড ওল্ড ইম্পার্টিনেন্স এক্সপেল বাই নিউ, ওল্ড ইম্পার্টিনেন্স আগের যে ধৃষ্টতা, খামখেয়ালি বা বোকামি, এক্সপেল বাই নিউ নতুন কোনো বোকামির মাধ্যমে আগেরটা সরিয়ে দেওয়া হচ্ছে। মানে নারীরা এক ধরনের সামাজিক বা ব্যক্তিগত বোকামি বা আবেগের জায়গা থেকে সরে আরও একটা নতুন ধরনের, মানে সেই রকমই আরও একটা সামাজিক বা ব্যক্তিগত বোকামি বা আবেগের ব্যাপারে ঢুকে পড়ছে, একই জিনিস করছে তারা। ওল্ড ইম্পার্টিনেন্স, নিউ শুধু
নতুন হয়ে যাচ্ছে, কিন্তু একই জিনিসের বৃত্তে তারা ঢুকছে। মানে এখানে পোপ বলছেন যখন সমাজ মনে করে নারীরা বিপথে যাচ্ছে, তারা কিন্তু প্রকৃতপক্ষে নিজেরা সে কাজ করছে না, শিল্পরা তাদেরকে দিয়ে এই রহস্যময় পথে পরিচালিত করছে। নারীরা এক ধরনের এই রহস্যময় ঘূর্ণায়মান সামাজিক ফ্যাশন জগতে ঢুকে পড়ছে, যেখানে এক ধরনের তুচ্ছতা বা আবেগ থেকে সরিয়ে তাদেরকে আরও একটি নতুন তুচ্ছতা বা আবেগের ওই ঘূর্ণায়মান পথে পরিচালিত করছে এই শিল্পরা। মানে তাদের মনে একটা তুচ্ছতা বা আবেগ সরে গেলে আরও একটা নতুন তুচ্ছতা বা আবেগ স্থান পায়। এটা দ্বারাই তাদের মন মাইন্ড সবসময় পরিপূর্ণ হয়ে থাকে। এটা একটা চিরকালীন চক্র। তারা প্রেম, ফ্যাশন, সামাজিক দৌড় এই সমস্ত কিছুর মাঝেই চঞ্চলভাবে জড়িয়ে পড়ে। এই সমস্ত কিছুর দৌড়েই তারা যেন আবদ্ধ হয়ে পড়ে। তাই তিনি বলেছেন যে নারীদের পথভ্রষ্ট ভাবলেও বাস্তবে শিল্পরা তাদের চঞ্চল ফ্যাশন ভরা জীবনচক্রে ঘুরিয়ে রাখছে, যেখানে পুরনো বোকামির জায়গায় নতুন বোকামি এসে স্থান নিচ্ছে। মানে নারীদের সামাজিক জীবনে চঞ্চলতা, প্রেমে পড়া, ফ্যাশনের প্রতি দুর্বলতা এবং এসবের পেছনে থাকা ওই যে শিল্প, সেই শিল্প আত্মাদের ভূমিকা ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরছেন এখানে আলেকজান্ডার পোপ। হোয়াট টেন্ডার মেইড বাট মাস্ট a victim fall to one man's street but for another's ball. What tender maid, tender maid কোমলমতি তরুণী, victim fall শিকার হওয়া মানে প্রেমের বা প্রলোভনের শিকার হওয়া। তো কবি বলছেন এমন কোমল তরুণী আছে নাকি যে প্রেম বা ফ্যাশনের মোহে পড়ে না? মানে এমন তো কেউ নেই, এমন কোনো নারীই নেই যে প্রেম বা ফ্যাশনের মোহে পড়ে না। To one man's treat but for another's ball. ট্রিট খাওয়ানো বা দাওয়াত, নিমন্ত্রণ, বল মানে নাচের উৎস। একের পর এক সামাজিক আকর্ষণে মেয়েরা দুর্বল হয়ে পড়ে। একজনের দাওয়াতে যায় বা একজনের খাওয়ানো বা ভোজে যায়, আরেকজনের পার্টিতে যায়, সবই তাদের প্রলুব্ধ করে ফেলে। When Florio speaks, what virgin could withstand? যখন ফ্লোরিও কথা বলে, ফ্লোরিও বলতে সুদর্শন মিষ্টভাষী যুবকের কথা বলা হয়েছে এখানে। যখন ফ্লোরিও কথা বলে, কোনো কুমারী তার সাড়া না দিয়ে থাকতে পারে? মানে মিষ্টভাষী সুদর্শন যুবকের কথায় মেয়েরা মন হারিয়ে ফেলে। উইথস্ট্যান্ড প্রতিরোধ করা বা নাড়া না দেওয়া। এই ধরনের মিষ্টভাষী সুদর্শন যুবকের কথায় মেয়েরা মন না হারিয়ে পারে না। ইফ জেন্টল ড্যামন ডিড নট স্কুইজ হার হ্যান্ড, যদি জেন্টল ড্যামন মানে আরেকটি প্রেমিক চরিত্রের নাম, স্কুইজ হার হ্যান্ড প্রেম বা রোমান্সের কৌশল এটা, যে হাত চেপে ধরা। তো বলছে আরেকজন প্রেমিক শারীরিক ইঙ্গিত দিচ্ছে হাত চেপে ধরা, মানে মেয়েটাকে আরো প্রলুব্ধ করছে। ডিড নট স্কুইজ হার হ্যান্ড with varying vanities from every part. varying vanities মানে বিভিন্ন ধরনের এই গর্ব, অহংকার, বিলাসিতা, চারিদিক থেকে আসা নানা ধরনের এই ভ্যানিটি বা অহংকার, মানে মেয়েদের মন নানা প্রলোভন, সামাজিক আবেগ, সৌন্দর্য এবং জাঁকজমকে বিভ্রান্ত থাকে। they swept the moving toy shop of their heart. they swept the moving toy shop of the heart বলতে এখানে হৃদয়, যেখানে নানা প্রেম এবং আগ্রহকে, মুভিং টয় শপ অফ দেয়ার হার্ট মানে বলা হয়েছে তাদের হৃদয়, যেখানে প্রেম, আগ্রহ এগুলো খেলনার মতো আসে এবং যায়। শিফট মানে স্থানান্তরিত হয়, মানে সেখানে প্রেম, আগ্রহ এগুলো খেলনার মতো আসে যায়, স্থানান্তরিত হয়। মানে মেয়েদের ভালোবাসা এবং আগ্রহ এটা স্থায়ী নয় বলছে, বরং এটা খেলনার দোকানের মতো, এক জিনিসের পর আরেক জিনিস আসে আবার চলে যায়। মানে এক প্রেমের পরে আরেক প্রেম আসে, আগের প্রেম চলে যায়, পরের প্রেম আসে, একজনের প্রতি আগ্রহ জন্মায়, সেটা চলে যায়, পরবর্তীকালে আবার আরেকজনের প্রতি আগ্রহ জন্মে যায়। মানে মেয়েদের প্রতি একটা তীব্র ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন আলেকজান্ডার পোপ। উইথ উইগস, উইথ শোড নট স্ট্রাইভ। উইগস মানে পরচুলা। সেই সময় অভিজাত পুরুষরা পরতো এই পরচুলা, বেশিরভাগ অভিজাত পুরুষরা কিন্তু এই পরচুলা পরতো নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য। শোড নটস, নট মানে গিট, শোড মানে তরোয়াল, তরোয়ালে সাজানো সেই ফিতা যেটা কিনা অভিজাততার প্রতীক। তো বলছে সব প্রেমিকরা ফ্যাশনের প্রতীক, তারা মেয়েদের মন জেতার জন্য একে অপরের সাথে টেক্কা দিত। উইথ উইগস মানে একে অপরের সাথে টেক্কা দিত। কে ওই সমস্ত নারীদের মন জয় করতে পারবে, ওই সমস্ত সুন্দরী অহংকারী মেয়েদের মন জয় করতে পারবে, সেই জন্য একে অপরকে টেক্কা দিত। শোড নটস মানে তরোয়ালের যুদ্ধ, মানে একে অপরকে টেক্কা দিয়ে কে তার মন আগে জয় করতে পারবে সেটা বুঝিয়েছে। বিউক্স ব্যানিস বিউক্স, কোচেস ড্রাইভ। বিউক্স মানে হচ্ছে সুদর্শন প্রেমিক, আর কোচেস মানে হচ্ছে বিলাসবহুল ঘোড়ার গাড়ি। মানে প্রেমিকেরা ও বিলাসবহুল জীবন একে অন্যের জায়গা দখল করছে, সবই এই সমস্ত চঞ্চল প্রতিযোগিতা। মানে এক প্রেমিক আরেক প্রেমিককে সরিয়ে দিচ্ছে, দিয়ে নিজের গাড়িকে সেখানে প্রতিস্থাপন করছে, বা তখন আরেক প্রেমিক ওই নারীকে পাওয়ার জন্য তার সেই সৌন্দর্য, তার সেই অভিজাততা সেটাকে সরিয়ে দিয়ে নিজের আভিজাততা, নিজের সৌন্দর্য সেখানে প্রতিস্থাপন করার চেষ্টা করছে। এই যে চঞ্চল প্রতিযোগিতা, এই চঞ্চল প্রতিযোগিতায় প্রেমিকরা একে অন্যের জায়গা দখল করছে। These erring mortals levity may call, oh blind
to truth, the sylphs contrive it all. বলছে these earrings, এর ভুল earrings মানে এই সমস্ত ভুল ভ্রান্তি মানুষের, মানে এই পথভ্রষ্ট মানুষ, levity may call, levity মানে চপলতা, গুরুত্বহীন আচরণ, may call এগুলোকে বলা হয় blind to truth, মানে মানুষ ভাবে এসব চঞ্চলতা নারীর দোষ। এরিং, মর্টাল এরিং মানে মানুষের দোষ এগুলো, মানে এই নারীরা যে এই সমস্ত কিছু করছে এগুলো এদের দোষ। ব্লাইন্ড টু ট্রুথ, কিন্তু ব্লাইন্ড টু ট্রুথ সত্যের প্রতি অন্ধ, মানে সবাই তো বলছে এটা নারীদের দোষ, কিন্তু সত্যটা কেউ জানে না কোনটা সত্য। দ্য সিলভস কন্ট্রাইভ ইট অল, কন্ট্রাইভ পরিকল্পনা করা বা সাজানো, যে এই সমস্ত কিছু কিন্তু ওই সিলভদের কাজকর্ম বা সিলভদের সাজানো। নারীরা কোনোটাই এটা নিজের ইচ্ছে মতো করছে না, সিলভরা তাদেরকে দিয়ে এটা করাচ্ছে। মানুষ যা মনে করে যে এই সমস্ত কিছু নারীর দোষ, এই চঞ্চলতা, এই সমস্ত কিছু তার দোষ, বাস্তবে কিন্তু সিলভরা, সেই শিল্পাত্মারা ইচ্ছাকৃতভাবে এগুলো ঘটাচ্ছে। মানে এই অংশে পোপ বলেছেন নারীরা বিভিন্ন প্রেমিক, ফ্যাশন, পার্টি, বিলাসবহুল জীবন সবকিছুর দিকে আকৃষ্ট হয়। হৃদয় তাদের একটা খেলনার দোকানের মতো, পরপর পরিবর্তিত হয় বিভিন্ন প্রেম দ্বারা। মানুষ ভাবে এটা নারীর অস্থিরতা বা চঞ্চলতা, কিন্তু তারা জানে না, সত্যটা তারা জানেই না, বাস্তবে এগুলো সেই শিল্পদের পরিকল্পিত খেলা। তারা নারীদের এই সব সামাজিক নাটকে নাচিয়ে রাখে, তারাই দিক নির্দেশ করে, তাদের নির্দেশিত এই পথেই নারীরা পরিচালিত হয়। এটাই তিনি এখানে বলতে চাইছেন, সেই শিল্পদের দ্বারাই এই সমস্ত কিছু ঘটানো হয়, নারীরা কিন্তু কোনোটাই এটা নিজে থেকে করছে না, এটাই তিনি এখানে বোঝাতে চাইছেন। তো আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরের অংশটা নিয়ে।